ইনসাইডে আপনার স্বাগত জানাই এবং আজকে আমরা আলোচনা করব হিপ অ্যান্ড নি আর্থ্রাইটিস নিয়ে। আমি ডক্টর সন্তোষ কুমার, আমি কলকাতায় অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এবং আজকে আমরা আলোচনা করব হাঁটু এবং হিপ জয়েন্ট, এই দুটো শরীরের সবথেকে বড় জয়েন্ট, এর সমস্যাগুলো নিয়ে। তো আমরা দেখি যে বাড়িতে পাড়ায় পাড়ায় আমরা দেখি যে যাদের একটু বয়স হয়েছে তারা হাঁটু ব্যথা দিয়ে কাতিল। প্রথমের দিকে ব্যথাটা শুধু হাঁটার সময় হয়, শুধু সিঁড়ি ওঠার সময় হয়, তারপরে আস্তে আস্তে ব্যথাটা বাড়তে থাকে এবং সব সময় হয়, বসে থাকলেও হয়, শোয়ার সময় হয়। তো সব থেকে বড় সমস্যা যেটা হয় এই ব্যথার জন্য সেটা হচ্ছে আমাদের যে ডেইলি লাইফ, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, সেটা ইম্পেয়ার্ড হয়ে যায়, সেটা এফেক্টেড হয়ে যায়, আমাদের সোশ্যাল লাইফ এফেক্টেড হয়ে যায়, আমাদের প্রফেশনাল লাইফ এফেক্টেড হয়ে যায়। এবং আমরা হাঁটু আর্থ্রাইটিসে যে অসুবিধাগুলো ফেস করি তার মধ্যে ব্যথা একটা নিশ্চয়ই, কিন্তু তার থেকেও বড় হচ্ছে ইনস্টেবিলিটি, মানে ডিসব্যালেন্স। আস্তে আস্তে কী হয় যে হাঁটুটা বেঁকে যেতে শুরু হয়, যেটা সোজা এভাবে পাটা থাকার কথা এভাবে বেঁকে যেতে শুরু হয়, হয় ভেতরের দিকে বা বাইরের দিকে, ওটা বেঁকে যেতে শুরু হয়। এই বেঁকে যাওয়াতে আবার কি হয় যে হাঁটা চলার ডিসব্যালেন্স শুরু হয়ে যায়, তাতে পড়ে যাওয়ার রিস্ক থাকে, অনেকেদের পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়ে যাওয়ার রিস্ক থাকে। তো এবার এই যে হাঁটুর আর্থ্রাইটিস যেটা বেশিরভাগ আমরা দেখি, এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। মানে এটা ইস্যু অফ ওয়্যার অ্যান্ড টেয়ার, ক্ষয়ে যাওয়া। এটা কোনো রোগ নয়, এটা মানুষ মাত্রই যেরকম গাড়ি দৌড়লে গাড়ির চাকাগুলো ক্ষয়ে যায়, ওইরকম মানুষ মাত্রই হাঁটু ক্ষয়ে যায়। সেই ক্ষয়ে যাওয়াটা হঠাৎ করে একদিনে হয় না, বয়সের পর বয়স বেশ কিছু সময় হয়। এবার নিশ্চয়ই কারোর হাঁটু একটু তাড়াতাড়ি ক্ষয়ে যেতে পারে, কারো একটু পরে ক্ষয়ে যেতে পারে, কারো বেশি কারো কম, কিন্তু এটা মানুষ মাত্রই ক্ষয়ে যায়। সুতরাং এটা কোনো রোগ নয়, এটা হচ্ছে দিস ইজ এ ইস্যু অফ ওয়্যার অ্যান্ড টেয়ার। যেরকম গাড়ি দৌড়লে গাড়ির চাকাগুলো ক্ষয়ে যায়, এরকম আমাদের হাঁটু ক্ষয়ে যায়। তো এবার আমরা এটা এটা দেখতে গেলে কি হয় যে প্রথমের দিকে আমরা অসুবিধা যেটা ফেস করি সেটা হচ্ছে ব্যথা। তারপরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করবেন যে প্রথমে একটা এক্স রে করবেন। এক্স রেতে আমরা দেখব যে কতটা কার্টিলেজ বাকি আছে, কতটা ক্ষয়ে গেছে। তো সুতরাং এক্স রেতে আমরা দেখি যে এটা এই আর্থ্রাইটিস আর্লি স্টেজে আছে না মডারেট স্টেজে আছে না অ্যাডভান্স স্টেজে আছে। তো এই আর্থ্রাইটিস যে স্টেজে আছে সেই বুঝে আমরা চিকিৎসা করি। আর্লি স্টেজে আমরা ওষুধ দিই, ব্যায়াম দিই, মডারেট স্টেজেও ব্যায়াম দিই। ব্যায়ামটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে হাঁটুর পেশিগুলো যত মজবুত থাকবে তত হাঁটুর ক্ষয় কমে যাবে এবং তত কম ডিসব্যালেন্স হবে, তত ভালো করে হাঁটা চলা হবে। তো এই ব্যায়ামটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার যখন ওটা বাড়াবাড়ি হয়ে যায়, হাঁটু বেঁকে যায়, হাঁটা চলায় ডিসব্যালেন্স হয় এবং আমাদের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং যখন ইম্পেয়ার্ড হয়ে যায়, তখন আমাদের অপারেশন করতে হয় এবং সেই অপারেশনটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট। এবার নি রিপ্লেসমেন্ট মানে যে পুরো হাঁটু পাল্টে দেওয়া হয় তা নয়, এটাতে শুধু ওই সারফেসটাকে পাল্টে দেওয়া হয়। মানে আমাদের হাঁটু, এটা আমাদের হাঁটু, এই দুটো হাড়ের সন্ধিস্থল, উপরের হাড় হচ্ছে ফিমার, নিচের হাড় হচ্ছে টিবিয়া। তো এই দুটোর মাঝখানে আমরা এই কার্টিলেজ থাকে, এই কার্টিলেজ আস্তে আস্তে এই কার্টিলেজ ক্রমশ ক্ষয়ে যায়, এভাবে এই কার্টিলেজগুলো ক্ষয়ে যায়। তো এই তলটাকে আমরা একটা নতুন তল দিয়ে পাল্টে দিই, যার নাম হচ্ছে নি রিপ্লেসমেন্ট। মানে এই সারফেসটাকে, এই 9 মিলিমিটার, এই 10 মিলিমিটার দুটো হাড় যেখানে মিলছে, ওই সারফেসটাকে পাল্টে দেওয়া হয়, এর নামই হচ্ছে নি রিপ্লেসমেন্ট। এটার কারেক্ট টার্ম ইনফ্যাক্ট যেটা কারেক্ট টার্ম সেটা হচ্ছে নি রিসারফেসিং। এবার নি রিপ্লেসমেন্টে যে কম্পোনেন্টগুলো হয়, দিস ইজ দ্য ফিমোরাল কম্পোনেন্ট, এটা হচ্ছে ফিমোরাল কম্পোনেন্ট, এটা হচ্ছে টিবিয়াল কম্পোনেন্ট, এবং এটা টিবিয়াল কম্পোনেন্টে বেসে মেটাল থাকে, টাইটানিয়াম, এবং এটা প্লাস্টিক, আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিথিলিন। তো এই পলিথিলিনের অনেকগুলো সাইজ থাকে, নানা সাইজের থাকে। এটা মডিউলার, মানে এটা প্রত্যেকটা কম্পোনেন্টের সাইজ, নানা রকমের সাইজ থাকে এবং প্রত্যেক মানুষের সেটা আলাদা হতে পারে, সেটা সাইজ দেখে এটা প্লেস হয়। এবং এটা মডিউলার, মানে এটা রিকনস্ট্রাক্ট করা হয় এবং এটা ব্যালেন্সিং করা হয় যেন পুরো ব্যালেন্সড হয়ে যায়, আর পা যেটা বেঁকে গেছে ওটা পুরো সোজা হয়ে যায়। এই দুটো জিনিস আমরা করি। এবার এই ইমপ্লান্ট যেটা বসানো হয় সেটা যতটা মজবুত হওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটেই হয়ে যায়, কেননা এই ইমপ্লান্ট আমরা বোন সিমেন্ট দিয়ে বসাই। তো এটাকে বলা হয় সিমেন্টেড নি রিপ্লেসমেন্ট, মানে এই বোন সিমেন্ট দিয়ে বসানো হয় এবং এটা যতটা শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়, তার জন্য পরের দিন থেকে পুরো ভর দিয়ে আমরা হাঁটিয়ে দিই। এবার নি রিপ্লেসমেন্ট নিয়ে কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে। প্রথমত আর্থ্রাইটিস নিয়ে কয়েকটা জিনিস বুঝতে হবে। প্রথমত হচ্ছে যে আর্থ্রাইটিস বেশ কয়েক রকমের হয়। একটা হচ্ছে যেটা জেনেটিক আর্থ্রাইটিস, অনেক কম বয়স থেকে শুরু হয়ে যায়, যেরকম জুভেনাইল ক্রনিক আর্থ্রাইটিস, জুভেনাইল রুমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কালোজিং স্পন্ডলাইটিস। এগুলো এক ধরনের জেনেটিক আর্থ্রাইটিস যেটা 15 বছর, 20 বছর, 25 বছর বয়স থেকে শুরু হয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে যেটা বয়সের সঙ্গে ক্ষয় হয়ে যায়, ওটাকে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। সেই অস্টিও আর্থ্রাইটিসও আবার দু রকমের হয়, একটা হচ্ছে প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস, দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস। প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস মানে
ক্ষয়ে হয়ে যাওয়া। এবার সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস মানে হচ্ছে যার কোনো নির্দিষ্ট কারণ ছিল, ধরুন ভেঙে ফ্র্যাকচার হয়েছিল বা লিগামেন্ট ইঞ্জুরি হয়েছিল বা কোনো রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য ওটা তাড়াতাড়ি ক্ষয়ে গেছে এক সাইডে, ওটাকে বলা হয় সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস। প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস জেনারেলি দুই হাঁটুতে সমানভাবে হয়। সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস যেহেতু একটা নির্দিষ্ট কারণ থাকে, ফ্র্যাকচার বা কিছু একটা নির্দিষ্ট কারণ থাকে, তার জন্য ওটা একদিকে অনেক বেশি ক্ষয়ে যেতে পারে, এটাকে বলা হয় সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস। এবার আমাদের দেখতে হবে, আমাদের যেটা মোস্ট কমন কোয়েশ্চেন, অনেকেরা এটা বুঝতে অতটা পারেন না, সেটা হচ্ছে যে নি রিপ্লেসমেন্টের কারেক্ট এজ কোনটা, কোনটা বয়স, কোন বয়সে নি রিপ্লেসমেন্ট করা উচিত। তো আমাদের এটা বুঝতে হবে যে নি রিপ্লেসমেন্টের উদ্দেশ্য হচ্ছে টু রেস্টোর পেনলেস অ্যান্ড স্টেবল মুভমেন্ট ইন দ্য প্রোডাক্টিভ ইয়ার্স অফ লাইফ। মানে যখন আমাদের হাঁটা চলাটাকে সাধারণ করতে হবে যখন মানুষ কাজে আছে, প্রোডাক্টিভ ইয়ার্স অফ লাইফ আছে, যখন সোশ্যালি অ্যাক্টিভ আছে, যখন প্রফেশনালি অ্যাক্টিভ আছে। তো এই যে ভ্যালুয়েবল টাইম, সেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। তো জুভেনাইল ক্রনিক আর্থ্রাইটিসে যদি কারোর 30 বছর বয়সে হাঁটু পুরো নষ্ট হয়ে গেছে বা যে কোনো জয়েন্ট নষ্ট হয়ে গেছে, তাহলে আমাদের ওটা 30 বছর বয়সেই রিপ্লেস করতে হবে। কেননা ওটা নেক্সট 25-30 বছর অ্যাটলিস্ট ওনাকে, মানে যে পেশেন্টের 30 বছর বয়সে হয়েছে তার নেক্সট 25-30 বছর ওকে ভালো মতন মুভমেন্ট দেবে এবং ও নেক্সট 25-30 বছর ভালো মতন কাজকর্ম করতে পারবে ইন দ্য সোশিয়ালি প্রোডাক্টিভ ইয়ার্স অফ লাইফ। মানে আমাদের লাইফের যেটা সব থেকে প্রোডাক্টিভ ইয়ার্স হচ্ছে 30 থেকে 60 বছর। এবার সেই 30 থেকে 60 বছর পুরোপুরি আমাদের ঠিক থাকতে হবে, পেনলেস থাকতে হবে। তো যদি কারো 30 বছরের বয়স হয় তো এটা করতে হবে। এবার প্রশ্ন উঠছে যে এটা কতদিন বাঁচবে এবং কতদিন চলবে। তো অফকোর্স এটা 25 থেকে 30 বছর চলবে এবং যার 30 বছর বয়সে হয়েছে তার 60 বছর বয়সের কাছে এসে আরেকবার করতে হবে। সেটাকে বলা হয় রিভিশন জয়েন্ট রিপ্লেসমেন্ট। তো রিভিশন জয়েন্ট রিপ্লেসমেন্ট ইকুয়ালি সাকসেসফুল। কিন্তু কাউকে যদি 30 বছর বয়সে নি রিপ্লেসমেন্টের দরকার আছে, তো ওটা আমরা বলতে পারি না যে আপনি 60 বছর বয়স অবধি অপেক্ষা করুন, কেননা সেই 30 থেকে 60 বছর ওর প্রোডাক্টিভ ইয়ার্স অফ লাইফ পুরোপুরি চলে যাবে। তো সুতরাং আমাদের যখন দরকার তখন করতে হবে। এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এটা আবার রিডু করা যেতে পারে, উইচ ইজ নোন এজ রিভিশন নি রিপ্লেসমেন্ট। একবার করলেই যে শেষ তা নয়, কিন্তু ওটা আবার করা যেতে পারে, উইচ ইজ নোন এজ রিভিশন নি রিপ্লেসমেন্ট অ্যান্ড ইট ইজ ইকুয়ালি সাকসেসফুল। তো এটা হচ্ছে খুব কমন কোয়েরি যেটা আমরা পাই, যে কোন বয়সে নি রিপ্লেসমেন্ট করা উচিত। তো যখন দরকার তখন করতে হবে। এবার আমি সবথেকে কম বয়সে নি রিপ্লেসমেন্ট করেছি 27 বছর বয়সে এবং সবথেকে বেশি বয়সে করেছি 85 বছর বয়সে। তো যখন দরকার তখন করতে হবে। এবার দ্বিতীয় যেটা আমরা কোয়েশ্চেন পাই যে সব থেকে ভালো ইমপ্লান্ট কি রোবোটিক্স দিয়ে ভালো করে হয় নি রিপ্লেসমেন্ট, এটা খুব তো খুব কমন কোয়েশ্চেন। তো এটা আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এটা কোনো কমোডিটি, যে সার্জারিটা, হ্যাঁ, যে কোনো সার্জারি, যে কোনো অপারেশন, ওটা টেকনিক, সার্জিক্যাল টেকনিকের উপর ডিপেন্ড করে, কত ভালো করে সার্জন ওই অপারেশনটা করছে, কত নিখুঁতভাবে করছে। সুতরাং নি রিপ্লেসমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর হচ্ছে ওটা হচ্ছে প্রেসিজন, সার্জিক্যাল প্রেসিজন, কত ভালো করে অ্যালাইনমেন্ট হচ্ছে, কত ভালো করে ব্যালেন্সিং হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা নয় যে আপনি কোনো ভালো ব্র্যান্ডের, যেরকম ভালো ব্র্যান্ডের গাড়ি কিনলে ভালো বা বেশি দিন চলবে, তা নয়। কিন্তু নি রিপ্লেসমেন্টে বেস্ট ব্র্যান্ড বলে কিছু নেই, বা নি রিপ্লেসমেন্টে রোবোটিক্স যেই ভালো আর সেরকম কিছু নেই। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সার্জিক্যাল এক্সপার্টিজ, সার্জিক্যাল প্রেসিজন, হেন্স দ্য সার্জন। যেটা সিঙ্গল মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর নি রিপ্লেসমেন্টে, ওটা হচ্ছে আপনার সার্জন। সুতরাং আপনার সার্জনকে চুজ করুন, আপনি কার থেকে দিয়ে অপারেশন করাবেন সেটা আপনি চুজ করুন। আর বাকিগুলোতে আপনার মাথা ঘামিয়ে লাভ নেই, কেননা আপনার থেকে অনেক বেশি আপনার সার্জন জানে, সে রোজ এটা নিয়েই ঘাঁটছে, এত বছর ধরে ঘাঁটছে, তো আপনার থেকে অনেক বেশি জানে। সুতরাং বেস্ট ইমপ্লান্ট বলে কিছু নেই। হ্যাঁ, অফকোর্স আমরা যা ইমপ্লান্ট ইউজ করি সব স্ট্যান্ডার্ড ইমপ্লান্ট, সব স্ট্যান্ডার্ড ইমপ্লান্ট মানে এগুলো হচ্ছে মানে অল মেড ইন ইউএসএ, মেড ইন ইউকে বা মেড ইন যে কোনো জায়গায় হোক, সব স্ট্যান্ডার্ড। ইভেন মেড ইন ইন্ডিয়া হলেও ইট হ্যাজ টু বি ওয়ার্ল্ড ক্লাস, ইট হ্যাজ টু বি ইন্টারন্যাশনাল ইমপ্লান্ট, দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এবার ইমপ্লান্টে কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়। তো ইমপ্লান্টে এই যে ম্যাটেরিয়াল আছে, ফার্স্ট হচ্ছে এই ফিমোরাল কম্পোনেন্ট, এটা খুব হাইলি পলিশড হতে হবে। তার জন্য এটা কোবাল্ট ক্রোমিয়াম ইউজ করা হয়, কেননা কোবাল্ট ক্রোমিয়াম ইজ ভেরি হাইলি পলিশড। তারপরে মেটাল ট্রেতে টাইটেনিয়াম ইউজ করা হয়, কেননা টাইটেনিয়াম ইজ লাইট ওয়েট। আর দুটো মাঝখানে আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিথিলিন ইউজ করা হয়। এই আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিথিলিন gives on hard on semi hard surface and this cobalt chromium on polyethylene gives near zero friction। এবার কোবাল্ট ক্রোমিয়াম ব্যবহার করার কারণ হচ্ছে কেননা কোবাল্ট ক্রোমিয়াম সব থেকে বেশি করে পলিশ করা যেতে পারে। আর আজকাল এখন নতুন একটা অ্যালয় এসছে যেটাকে বলা হয় টাইটেনিয়াম নিওবিয়াম। অনেক সময় এই টাইটেনিয়াম নিওবিয়াম দিয়ে কোটিং করা হয়, মানে এটাকে টাইটেনিয়াম নিওবিয়াম দিয়ে কোটিং করা হয়
এটাকে বলা হয় টাইটেনিয়াম নিওবিয়াম কোটিং। এটা দেখতে গোল্ডেন বলে এটাকে গোল্ডনি বলা হয়। তো এবার এটাতেও এমন এই জিনিস নয় যে এই কোবাল্ট ক্রোমিয়াম খারাপ বা টাইটেনিয়াম নিওবিয়াম বেটার, এরকম কিছু নয়। কিন্তু সবথেকে ভালো, সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে ওটা হচ্ছে কত নিখুঁত করে, কত প্রেসাইজলি, কত অ্যাকুরেটলি অপারেশনটা করা হচ্ছে, সেটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং সেটা যদি ঠিক হবে তাহলে সবই ঠিক হবে।